কেউই নয়। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! আমার অপর দুই বন্ধু তারা এখন নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি সেই ঘন্টার শব্দ। বাংলা সাহিত্যের জনপ্রিয় সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির গল্পের ঝাঁপি। এই চ্যানেলে প্রচারিত প্রতিটি গল্প সম্পূর্ণরূপে কাল্পনিক। এখানে বর্ণিত ঘটনা, চরিত্র এবং পরিস্থিতি লেখকের নিজস্ব কল্পনা থেকে তৈরি। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো ঘটনার সাথে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন প্রদান করা। শ্রোতাদের প্রতি অনুরোধ, গল্পগুলো সংস্কার মুক্ত হয়ে উপভোগ করুন। আজকের গল্প পৌর মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে আমাদের কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বৈকালে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল 2 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই মনোমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে নিয়ে এসেছিলাম। গরমকাল, তাই 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো আমার। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতে বাড়ির পথে হাঁটা দিলাম। আমি তো জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি আর নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতন কোনো আশ্রয় আশেপাশে তো নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতন কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের কি বেগ! বাপরে! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতে আমার খেয়াল হয়ে গেল যে আর একটু গেলেই আমাদের ডান পাশে পড়বে একটা পুরো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও খুব একটা মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্য লোকের মতন ওই মন্দিরের প্রতি আমারও মনে একটা ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত তো কিছু ঘটেনি কারো ক্ষেত্রে। ভয়টা কেবল ওই সংস্কার বসেই। তবু আমি যদি এখন একা থাকতাম তাহলে হয়তো মন্দিরে যেতে আমি একটু ভয়ই পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাবার তেমন কোনো কারণই নেই। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরটা চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পেছনে আরো খান কয়েক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলোর মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো। অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ এখন লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে
আমি কখনোই এ পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। কি আর করা যাবে। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদেরকে নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, এই বাড়ি যেতে এখনো অনেক দূর। এই বৃষ্টিতে অতখানি রাস্তা ভিজলে সবাই জ্বরে পড়ব। আর এক বন্ধু বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আর্চা হতো এখানে। বললাম, আরে হ্যাঁ রে, সে তো এক মারাত্মক রকমের জাঁকজমক করে পুজো হতো। সে জাঁকজমক এমনই মারাত্মক ছিল যে কোনো লোক পূজা দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে, এই মন্দিরের ইতিহাস একটু ভালো করে বলি, এই যেটুকু মানে আমি জানি আর কি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল ওই 24-25, সেই সময় নাকি এই মন্দিরে কালী সাধনা করত এক তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলাও ছিল তার, তাদের চেহারাও ছিল অতি ভয়ঙ্কর। ওই বেদিটা দেখছিস, ওই বেদির ওপরেই থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছনের দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়িও আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদের গাঁয়ের একদল ছেলে। দলে তারা আবার 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন ওই রাত 11টা হবে। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতন সেদিন রাতেও এমনই মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারাই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল যে খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই জন্যই হয়তো এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর, লোকবসতি কিছুই নেই। তবে তবে এই ঘণ্টার ধ্বনি আসছে কোথা থেকে? পুজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায়, সেই ঘণ্টার শব্দ তো এইটাই। তাহলে নিশ্চয়ই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে 3 জনের আবার টর্চও ছিল। একজন বলল, চল না, ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝলো যে না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পেছনে যেতেই তাদের মনে হলো সেই ঘণ্টার আওয়াজটা এখানে খুব স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও একটু হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে একটা সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এই ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ
আরো স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল এই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন একটা সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটাকে টেনে সরাবার চেষ্টা করলো, কিন্তু সেটা এতই ভারী যে একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করলো কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যে কোনো রকম শব্দ যাতে না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। বুঝল এই ঘরের নিচেরকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে, এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েকটা ধাপ সিঁড়ি সোজা নিচে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে যে কি ধরনের পূজা ওখানে হচ্ছে। সে পূজার জন্য এত গোপনীয়তার প্রয়োজন কিসের? সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে দেখতে পেল, এবং যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালাহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার একপাশে হাত তিনেক লম্বা একটা কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালক, আর একজনের হাতে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়াও ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটিকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে এগিয়ে নিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের সেই অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গাঁয়ের ছেলেরা প্রস্তুত ছিল না, আর সেখানে তারা অপেক্ষাও করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। এই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালির কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই। তবে ওইসব বলি ওরা ছেলে চুরি হওয়ার অপবাদের জন্য আশেপাশের গাঁ থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু কোনোদিনই শোনা যায়নি। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো রকম মানুষ খুন না করতে পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল।
নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করেছিল যে ওই কাপালিক ও তাদের ছেলেদের সকলকে হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছায়। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনের 2-3টে পেট্রল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করবার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পেছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল যে যাক, পুজো হচ্ছে এবং কাপালিকরা তাহলে পূজার ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠির জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও তারা বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্ত কক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গাঁয়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গাঁয়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ তেমনই এলাম। তেমন নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে আসতে পারে, কিন্তু তাছাড়া কেউই নয়। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! আমার অপর 2 বন্ধু তারা এখন নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি সেই ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগে যেমন ছিল এখনো তেমনই এই মন্দিরের চারিপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে এই ঘণ্টার শব্দ আসছে? সেই গোপন কক্ষ আবার কি কোনো নতুন কাপালিকের আশ্রয় হয়ে উঠেছে? মন্দিরের যা পোড়া অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠি কুঠিতে চারিদিকে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক যদি বাস করত, মন্দিরের চাতালে এমনই 1 ইঞ্চি পুরো ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুঠিও পড়ে থাকতো না। কিন্তু তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও পৌঁছেছে ঘণ্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘণ্টার আওয়াজ আসছে না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আসছে। সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম
অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে পয়লা নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনই, মাইলখানেকের মধ্যে ঘরবাড়ি কিচ্ছু নেই। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্য থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে। যে ঘরটায় বলেছিলিস লোহার পাতে ঢাকা গুপ্তপথ আছে, চল তো। বললাম, সে ঘর তো আমি আমি জানি নে, তবে শুনেছি পেছন দিকে, চল দেখি। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাঁচের শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই। সেই ভয়ে আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছাতেই ঘরটার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি কম্পিত গলায় বললাম, হ্যাঁ, এই ঘরটাই সেই ঘরটা যেখান থেকে ঘন্টার আওয়াজ আসছে, কোনো ভুল নেই। আবার আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কি রে বিপিন, তুই ভয় পাচ্ছিস নাকি? না 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 না, ভয় পাবো কেন? তবে 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 ভাবছিলাম আবার কোনো নরবলি হচ্ছে না তো? অজয় বলল, দেখাই যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতনই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়ে নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানলা নেই, সব উইতে নষ্ট করে দিয়েছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয়ই থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত নেই। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবে তবে আমি আর শ্যামল দুজনেই একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে এমন করে মাকড়সার জাল কি ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে আছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 1 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। এক টানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। বিভৎস একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে বলল কথাটা। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না, নিশ্চয়ই মানুষই বাজাচ্ছে। তো তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলল, সত্যি ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে।
এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘণ্টার আওয়াজও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলোও জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের চোখে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পূজা করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, আমার পেছু পেছু আয় তোরা, খুব সাবধানে নামবি, টর্চ চালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘণ্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজন যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটা ছিল নতুন ব্যাটারির। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতগুলো নর কঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলো রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি একটা জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝার উপায় নেই কোনটা লোহার তৈরি আর কোনটা পেতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় বেশ জোর দিয়েই বলে উঠল, ও অসম্ভব, এ ঘরে কখনই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোত্থেকে আসছিল। আমাদের সকলেরই শোনবার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপরে যাওয়া যাক, ওপরে যাওয়া যাক। আমি খুব স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা আবার উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর। তার হাত থেকে টর্চটা খসে পড়ে গেল নিচে এবং নিভে গেল। তারপর সব চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো এই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে অত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সেরাতে বাড়ি পৌঁছালাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে জ্ঞান হারিয়েছেন উনি। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো। অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতন ছিল পরদিন বেলা প্রায় 8টা পর্যন্ত। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল, আর তাই জন্যই সে অমনভাবে চিৎকার করে উঠেছিল।
তার মুখে এ কথা শুনে তখনই গাঁয়ের প্রায় ২০-২৫ জন যুবক সেই পোড়া মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারোর কোনো আগ্রহ জন্মায়নি। আজ এত বছরে এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা ৪-৫ টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে প্রায় ১০ টর্চ নিয়ে এসেছে। গুপ্ত দ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চ জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ পর্যন্ত নেমে আর একটা টর্চ পেয়ে গেলাম আমরা। কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপরে এদিক ওদিক পড়ে আছে। আরে, পায়ের কাছে বিরাট একটা খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল খাঁড়া? না, এ কখনোই নয়, এখানে এগুলো কখনোই পড়েছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানেই নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়ার ছাপটা জলজল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জন্মেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ রইল না। শুধু খাঁড়াটাই নয়, আর ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতন বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল।